সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো আছো তো সবাই? আচ্ছা, আমিও খুব ভালো আছি। তোমাদেরকে দেখলেই মনটা আরো ভালো হয়ে যায় যে কখন তোমাদের সাথে এসে একটু আলাপ আলোচনা করব, তাই না? আচ্ছা, তো আমরা ভূগোল বিষয় সম্পর্কে আলোচনা করব। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। ঠিক আছে? তো আমরা পূর্বের ক্লাসে একটা নতুন অধ্যায় আমরা শুরু করেছি। সে অধ্যায়টি কি অধ্যায় বলো তো? ওয়েদারিং, অর্থাৎ আবহ বিকাশ, তাই তো? এই আবহ বিকার সম্পর্কে আমরা গত ক্লাস থেকে আলোচনা শুরু করেছি এবং আমি তোমাদেরকে বাস্তব সম্পর্কের কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে আবহ বিকার আমি বুঝিয়ে দিয়েছি, বলে দিয়েছি। তারপরেও জিজ্ঞাসা করেছিলাম এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে আজকে ক্লাসের শুরুতে অবশ্যই জানাবে। তো আমি একটু সবার কাছে শুনে নিই। আবহবিকারে আমরা পূর্বের ক্লাসে যতটুকু অংশ আলোচনা করেছিলাম তারপরে আর কি কারোর কোথাও কোনো নতুন করে সমস্যা আছে? নেই। খুব ভালো লাগলো শুনে। যেহেতু তোমরা আগের দিনই তোমাদেরকে বলেছিলাম, বিভিন্ন প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছিলাম, সেইখান থেকে তোমরা বলে দিয়েছিলে যে আমরা বুঝতে পেরেছি। তোমাদের কি বলেছিলাম আজকে ক্লাসের শুরুতে কি করব? একদম ঠিক, প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। যে আমরা দেখে নেব যে প্রশ্নোত্তর পর্ব আমি যে প্রশ্নগুলো তোমাদের নির্দিষ্ট করে দিয়েছিলাম, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এছাড়াও আমরা আলোচনার সময় অনেকগুলো প্রশ্ন সম্পর্কেও, গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কেও আমরা আলোচনা করেছি এবং বলেছি যে পরবর্তী ক্লাসে আমরা এগুলো জিজ্ঞাসা করব, জানবো যে তোমরা ছাত্রছাত্রীরা নিজেরা কতটা এই প্রশ্নগুলো নিজেরা একটু জেনে এসেছো, বুঝে এসেছো। ঠিক আছে? আমি শুরুতেই তোমাদেরকে জিজ্ঞাসা করব আবহবিকার কাকে বলা হয়, বা আবহবিকারের সংজ্ঞা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা কি বলবে আমাকে একটু বলো। একদম ঠিক। প্রথমেই আমরা বলবো আবহবিকার। এই আবহবিকার শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে? আবহবিকার শব্দটির উৎপত্তি হয়েছে আবহাওয়া থেকে, তাই তো? তাহলে যে প্রক্রিয়ায় কি হচ্ছে, আবহাওয়ার বিভিন্ন উপাদান, সেগুলো কি কি? উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস এবং জীবজন্তু দ্বারা ভূত্বকের শিলাস্তরের বিভিন্ন অংশ চূর্ণ বিচূর্ণ হওয়া, রাসায়নিকভাবে বিয়োজিত হওয়া উৎপন্ন বিভিন্ন পদার্থ যদি সেই নির্দিষ্ট স্থানে স্বস্থানে পড়ে থাকে তাকে আমরা আবহবিকার বলবো। একদম ঠিক বলেছো তোমরা। তাহলে আমাদেরকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ক্ষয়ে যাওয়া বা ক্ষয়জাত বিভিন্ন পদার্থগুলো, এই পদার্থগুলো কিন্তু ক্ষয়ে যাওয়ার পরও অন্য কোথাও অপসারিত কি হবে না? হবে না, অন্য কোথাও অপসারিত হবে না। তাহলে অন্য কোথাও যদি অপসারিত না হয় তাহলে নির্দিষ্ট সেই স্থানেই পড়ে থাকবে, তাই না? তাহলে সেই স্থানেই যখন পড়ে থাকছে সেই সম্পূর্ণ প্রক্রিয়াকে আমরা কি বলছি? আবহ বিকাশ। তাহলে এইখান থেকেই আমরা তো সংজ্ঞার মাধ্যমে, অর্থাৎ কাকে বলে তার মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো শব্দ বলেছি। এখান থেকে কিন্তু আবহবিকারের যে মাধ্যম, অর্থাৎ আবহবিকার বা নিয়ন্ত্রণ, আবহবিকার নিয়ন্ত্রণ করে কোন নির্দিষ্ট বিষয়গুলো, সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া হলো। উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এগুলো বলা হয়েছে তো। তাহলে এগুলো হচ্ছে নিয়ন্ত্রক। তাহলে কি কি নিয়ন্ত্রক হিসাবে কাজ করে? সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রকের নাম কি? একদম ঠিক, জলবায়ু। আমরা পূর্বের দিনে বিশেষ গুরুত্বপূর্ণ যে 6টি গুরুত্বপূর্ণ জলবায়ু অঞ্চল থাকে বা লক্ষ্য করা যায়, সেই জলবায়ু অঞ্চল সম্পর্কে আমরা দেখেছি যে কোন অঞ্চলে কি ধরনের আবহবিকার হয়। প্রথম যে জলবায়ু সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা কি? মরু অঞ্চলের জলবায়ু।
তো এইখানকার আবহাওয়া কেমন থাকে তোমরা নিজেরাই বলো। বৃষ্টিপাতের পরিমাণ ভীষণ কম আর তাপমাত্রার পরিমাণ অত্যাধিক বেশি। তার সঙ্গে দিনের বেলা তাপমাত্রা কেমন থাকে? অত্যাধিক বেশি, আর রাতের বেলা খুবই কম। তাহলে এই যে সংকোচন প্রসারণের জন্য এখানে শিলায় কি হয়? শিলায় টান লক্ষ্য করা যায়, তখন এখানে যান্ত্রিক আবহবিকার লক্ষ্য করা যায়। 2 নম্বর জলবায়ু অঞ্চলের নাম কি ছিল? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এই ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে যেহেতু শুষ্ক ঋতুর পরিমাণ কত? খুবই কম পরিমাণ থাকে, তাই জন্য এখানটাতে রাসায়নিক আবহবিকার মূলত বেশি লক্ষ্য করা যায়। সেটা কোন সময়? বর্ষা ঋতুতে, যখন বৃষ্টির জল যখন বিভিন্ন শিলাস্তরের ওপর দিয়ে প্রবাহিত হয় বা শিলাস্তরের সঙ্গে মেশে, তখন কিন্তু এই অংশে রাসায়নিক আবহবিকার লক্ষ্য করা যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে মরু জলবায়ু ছিল, 2 নম্বর ছিল মৌসুমী জলবায়ু অঞ্চলে ক্রান্তীয় মৌসুমী, 3 নম্বর হচ্ছে কি নিরক্ষীয় জলবায়ু। বলতো এখানে কি ধরনের আবহবিকার বেশি হয়? একদম ঠিক, এখানেও রাসায়নিক আবহবিকার বেশি হয়, কারণ প্রত্যেকদিন বিকেলে এখানে বৃষ্টিপাত হয়, সেই জন্য রাসায়নিক আবহবিকার হয়। আর উচ্চ পার্বত্য শীতল জলবায়ু অঞ্চলে কি ধরনের আবহবিকার হয়? কারণ এখানে সেভাবে তো বৃষ্টিপাতের লক্ষণ দেখা যায় না, বরফের জল যখন গলে যায়, সেটা যখন আবার বরফে পরিণত হয়, তখন এখানে আবার যান্ত্রিক আবহবিকার লক্ষ্য করা যায়। আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলে কি ধরনের আবহবিকার? যান্ত্রিক এবং রাসায়নিক 2 ধরনের আবহবিকার দেখা যায়। আর হিমশীতল অঞ্চলে এখানে যান্ত্রিক আবহবিকারের ফলে তুহিন খণ্ডীকরণ ঘটতে দেখা যায়। ঠিক আছে? তাহলে এই পর্যন্তই আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে? আচ্ছা, আর কি কি নিয়ন্ত্রক ছিল? শিলা। এখানে কি ধরনের শিলা আমরা আলোচনা করেছিলাম? হ্যাঁ, কঠিন শিলা এবং যদি অপ্রবেশ্য শিলা থাকে, সেই শিলায় কি তাড়াতাড়ি আবহবিকার হবে না, সেই শিলায় দ্রুত আবহবিকার ঘটতে দেখা যাবে না। আবার বেলে পাথর যুক্ত শিলা বা যেখানে জল প্রবেশ করার ক্ষমতা বেশি, সেখানে কিন্তু রাসায়নিক আবহবিকার বা দ্রুত আবহবিকার ঘটতে পারে। সময়কাল ছিল একটা, সময় একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। জীবজগৎ অর্থাৎ আমরা মানুষরা, আমরাও কিন্তু নিজেদের প্রয়োজনে আবহবিকার করছি। আবার জীবজন্তুরা, এরাও পাহাড়ি অঞ্চলে বা কোথাও পাহাড়ের মধ্যে, ভূপৃষ্ঠের মধ্যে নিজেরা বসবাস করবার জন্য তারাও কিন্তু সেখানে আবহবিকার করে। আর ছিল ভূপ্রকৃতি। এই আবহবিকারে একটা জিনিস মাথায় রাখতে, ভূপ্রকৃতি কিন্তু এখানে উন্মুক্ত হয় না, অর্থাৎ এই যে ভূত্বক, এই অংশে কিন্তু উন্মুক্ত হয় না। কারণ এই যে পাহাড় বা পর্বত বা যে শিলা স্তর, উপর থেকেই কিন্তু শুধুমাত্র তার আস্তরণ পড়ে থাকতে দেখা যায়, চূর্ণ বিচূর্ণ হতে দেখা যায়, সম্পূর্ণ শিলাস্তর কিন্তু সেই স্থান থেকে সরে যায় না। এটা ছিল নিয়ন্ত্রক। আর কি ছিল? আবহবিকারের বৈশিষ্ট্য। আমরা কটা বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম? আমরা আবহবিকারের 5টি বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম। 1 নম্বর ছিল শক্তি, তাই তো? তাহলে শক্তি বলতে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি একটা ছিল, স্থিতিশীল প্রাকৃতিক শক্তির প্রক্রিয়া। ঠিক আছে? তারপরে স্থানচ্যুতি। এই অপসারিত পদার্থের কি স্থানচ্যুতি হয়? স্থানচ্যুতি হয় না, তাহলে এটা একটা স্থৈতিক প্রক্রিয়া। সময়কাল, এটা খুবই ধীর গতিসম্পন্ন একটা প্রক্রিয়া। আর ভূত্বক কেমন হয়? ভূত্বক হয় নিচের মূল শিলাস্তর উন্মুক্ত হয় না, আর এইখানে শিলার ভৌত আর রাসায়নিক ধর্মের কি হয়? পরিবর্তন লক্ষ্য করা যায়। তাহলে পূর্বের ক্লাসে আমরা এই আবহবিকারের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং তার নিয়ন্ত্রক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তার থেকে তোমরা
যে প্রশ্ন উত্তরগুলো পড়ে এসেছো খুব ভালোভাবে পড়ে এসেছো, তোমরা সঠিকভাবে উত্তর দিতে পেরেছো। আমি আশা করব প্রত্যেকটা ক্লাস আমরা এই যে অধ্যায় সম্পর্কে আলোচনা করব তোমরা খুব গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবে গুরুত্বপূর্ণ অংশগুলো, এবং আমি তোমাদের প্রত্যেক দিন ক্লাসের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা করে তোমাদেরকে দেখে নেব তোমরা কতটা জানতে পেরেছো বা বুঝতে পেরেছো। ঠিক আছে? আচ্ছা, আজকে এবার আমরা এই পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা নবম শ্রেণী, এই নবম শ্রেণীর আমরা আজকে অধ্যায় পঞ্চম এই আবহবিকার এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার পরবর্তী অংশ সেগুলো দেখি আমরা কি আলোচনা রয়েছে। ঠিক আছে? আচ্ছা, প্রথম যে প্রশ্ন রয়েছে সেটা ছিল যে আলোচনা মূল বিষয়বস্তু। আচ্ছা, সবাই এবার একটু ভালো করে মনোযোগ সহকারে শোনো, এবং এই আলোচনা করতে করতে আমরা যে নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আমরা বলে দিই সেটা কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আবহ বিকারকে বিচূর্ণী ভবন বলা হয় কেন? কেন বলা হয় বিচূর্ণী ভবন? এই বিচূর্ণী মানে এই যে চূর্ণ চূর্ণ হয়ে ভেঙে যাওয়া, ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাওয়া, শিলা চূর্ণে পরিণত হয়ে যাওয়া, সেই জন্যই বিচূর্ণী ভবন। তো আবহাওয়ার বিভিন্ন উপাদান কোনগুলো? আবহাওয়ার বিভিন্ন উপাদান। তাহলে আবহ বিকারের ক্ষেত্রে আবহাওয়ার মূল উপাদানগুলো এখানে ব্যাপকভাবে কার্যকরী ভূমিকা নেয়। উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, জীবজন্তু দ্বারা ভূত্বকের শিলাস্তরে যান্ত্রিকভাবে শিলাচূর্ণে পরিণত হওয়া, অর্থাৎ আমরা আবহবিকারের সংজ্ঞায় যেটা বলেছি, এবং রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে গিয়ে উৎপন্ন পদার্থ কোথায় পড়ে থাকে? উৎপন্ন পদার্থ সেই নির্দিষ্ট স্থানেই স্বস্থানেই পড়ে থাকে, তাই একে বিচূর্ণী ভবন বলা হয়। বোঝা গেল? দেখো, এইগুলো শুধুমাত্র যে আবহবিকার এখানে কার্যকরী ভূমিকা পালন করেছে তা নয়। এখানে যখন প্রকৃতিতে কোনো বস্তু থাকবে সেখানে যেমন বায়ু কার্যকরী ভূমিকা পালন করতে পারে, তার সঙ্গে সঙ্গে আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন সবগুলোই কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত হিসাবে এই ভূমিরূপের উপরে কার্যকরী ভূমিকা নেয়। তাহলে যদি এই বড় বড় পদার্থগুলো ভেঙে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে, এই যে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যদি নির্দিষ্ট স্থানেই পড়ে থাকে শিলাচূর্ণগুলো, তাহলে সেই স্থানকেই আমরা বিচূর্ণী ভবন বলি। সেই জন্য আবহবিকারকে বিচূর্ণী ভবনও বলা হয়। এখানে অতিরিক্ত কিছু নেই, সংজ্ঞা যেটা বলা হয়েছিল আবহবিকারের সেটাই বলে দিতে হবে, বলে আমরা বলবো এই অংশকে সেই জন্য বিচূর্ণী ভবন বলা হয়। বোঝা গেল সবার? খুব ভালো। এবার পরবর্তী যে অংশ রয়েছে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি হয় কেন? আমরা গত দিনের আলোচনাতে এইটুকু জানতে পেরেছি বা বুঝতে পেরেছি যে মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার সব থেকে বেশি হয়। কেন বেশি হয় সেটা তোমরা একটু হলেও জেনেছো, আমাকে একটু বলো তো কার কার মনে আছে। একদম ঠিক, বৃষ্টিপাত পরিমাণ খুবই কম, মরু অঞ্চলে বৃষ্টিপাত হয় না স্বাভাবিকভাবে। আর কি, দিন এবং রাতের উষ্ণতার পার্থক্যের প্রসার অনেকখানি, তাই না? আর মরু অঞ্চল কি চারিদিকে ঢাকা থাকে? উন্মুক্ত প্রান্তর চারিদিকে, এখানে বায়ুপ্রবাহের প্রবল বায়ু প্রবাহ এই অঞ্চলে লক্ষ্য করা যায়, তাই তো? তাহলে এই সমস্ত কারণের জন্যই এই মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি হয়। সেটা কিভাবে কিভাবে হয় সেটা আমরা বিস্তারিত এবার একটু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করি পয়েন্ট পয়েন্ট করে। 1 নম্বর পয়েন্ট বলা হচ্ছে অধিক উষ্ণতার প্রসর, মানে
দিনের বেলা এবং রাতের বেলার উষ্ণতার পার্থক্য অনেকটাই বেশি। যদি দিনের বেলায় তাপমাত্রা গড়পড়তা 40 থেকে 45 ডিগ্রি হয়, রাতের বেলায় সেই তাপমাত্রা চলে যায় প্রায় 20 ডিগ্রির কাছাকাছি। ঠিক আছে, এই উষ্ণ মরুভূমিতে উষ্ণতার প্রসার অত্যাধিক বেশি হয়। ঠিক আছে, বেশি হওয়ার জন্য তাপের কুপরিবাহী শিলার ভেতর ও বাইরের অংশের মধ্যে অসমভাবে সংকোচন ও প্রসারণ ঘটার ফলে প্রবল পীড়নের জন্য দুটো টান কাজ করে। কি অনুভূমিক ভাবে, এই যে অনুভূমিক ভাবে টান কাজ করে, আবার আড়াআড়ি ভাবেও কাজ করে উল্লম্ব ফাটল বরাবর। শিলার চাঁইয়ের আকারে বিচ্ছিন্ন, দেখো শিলার চাই আকারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই ঘটনাকে প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ বলা হয়। তার মানে ব্যাপারটা কি, ধরো এই যে একটা বড় শিলাখণ্ড ছিল, এই শিলাখণ্ড কি, এটা কি তাপের সুপরিবাহী নয়, তাপ সেভাবে সঠিকভাবে ধরে আবার প্রবাহিত করতে পারে না, সেজন্য তাপের কুপরিবাহী। তো হওয়ার জন্য শিলার ভেতরের এবং বাইরের অংশের মধ্যে অসমভাবে সংকোচন আর প্রসারণ হয়। কিভাবে, এই যে ওপরের অংশ যে পরিমাণে সূর্যের আলো পাচ্ছে, পেয়ে দ্রুত হারে তাপ দ্রুত তাপ উত্তপ্ত হয়ে উঠছে, ভেতরের এই অংশ কি একই রকম ভাবে তাপ পায় না। তাহলে এই উপরের অংশ বেশি রকম ভাবে তাপ পাওয়ার জন্য তার একটা আলাদা রকম ভৌত পরিবর্তন হচ্ছে, আবার শিলাস্তরের ভেতরের অংশ কম তাপ পাওয়ার জন্য তার আলাদাভাবে একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এই যে অতিরিক্ত সংকোচন মানে কুঁচকে যাওয়া, ছোট হয়ে যাওয়া, প্রসারণ মানে বৃদ্ধি পাওয়া, তার মানে এই যে বাইরের অংশটা প্রসারিত হচ্ছে গরমের তাপের জন্য, এছাড়াও রাতের বেলাও যখন তাপ কমে যায় তখনও আবার সংকোচন হচ্ছে। তাহলে এরকম ভাবে সংকোচন আর তার সাথে প্রসারণ ঘটার ফলে কি হচ্ছে, প্রবল পীড়ন ঘটছে। পীড়ন মানে দুটো বিভিন্ন রকম যে শিলাস্তরগুলো থাকে, যে খনিজ পদার্থগুলো থাকে, তাদের মধ্যে আর বন্ধুত্ব লক্ষ্য করা যাচ্ছে না। ঠিক আছে, না থাকার জন্য এগুলো অনুভূমিকভাবে বা উল্লম্বভাবে ফেটে যাচ্ছে। এটাকে আমরা বলছি প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ। এটা একটা ভূমিরূপ গেল আবহবিকারের ফলে। ঠিক আছে, আবার কি হয়, পেঁয়াজের খোসার মতো, আমরা পেঁয়াজ কি করি, পেঁয়াজ যখন ছাড়াই খোসার মতো অনেকগুলো পরপর অনেকগুলো লেয়ার থাকে না, তো পেঁয়াজের খোসার মতো কি হয়, ওপরের শিলাস্তর মূল শিলা থেকে খুলে যায়। এই যে ভূমিরূপটা একটু লক্ষ্য করো, দেখো এই যে বড় ভূমিরূপ দেখা যাচ্ছে, এই ভূমিরূপের ওপরে শিলাস্তরের যে অংশগুলো দেখো পেঁয়াজের খোসার মতো করে আস্তে আস্তে কিন্তু এটা ছাড়িয়ে যাচ্ছে। এই যে শিলাস্তর থেকে মূল শিলা আলাদা হয়ে যাচ্ছে, এই সম্পূর্ণ পদ্ধতিটাকে আমরা বলি স্বল্প মোচন। ঠিক আছে, বিভিন্ন খনিজ সমন্বিত শিলার খনিজগুলি তাপ ও শৈত্যে বিভিন্নভাবে সংকুচিত ও প্রসারিত হয়ে যায়। কেন হয়, এখানেও কিন্তু এই যে খনিজ অনেকগুলো যখন খনিজের সংমিশ্রণে শিলা গড়ে ওঠে, তো এখানেও বিভিন্ন রকম তাপের সংকোচন প্রসারণ হতে থাকে, তখন এটি ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে যাচ্ছে এবং পেঁয়াজের খোসার মতো ছাড়িয়ে যাচ্ছে, যেটাকে আমরা ক্ষুদ্র কণা বিসরণ বলছি। বোঝা গেল? তাহলে অধিক উষ্ণতার প্রসারের জন্য আমরা দুটো ভূমিরূপের নাম জানতে পারলাম। একটা হচ্ছে প্রস্থচ্ছাই বিচ্ছিন্নকরণ, যেটা শিলা সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাচ্ছে, খণ্ড হয়ে যাচ্ছে। আরেকটা শিলার ওপরের অংশ পেঁয়াজের খোসার মতো পাতলা পাতলা আস্তরণে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হচ্ছে, যেটাকে আমরা বলি ক্ষুদ্র কণা বিসরণ, তাই না? আচ্ছা, 2 নম্বর পয়েন্ট কি, যে মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার কেন বেশি? প্রবল বায়ু প্রবাহ। তো জানো আমরা এই যে প্রচন্ড পরিমাণে ফাঁকা একটা উন্মুক্ত অংশ থাকে,
এই উন্মুক্ত মরুভূমিতে বায়ু প্রবাহ দ্বারা বিচূর্ণীভূত শিলাকণা সমূহ অপসারিত হলে নিচের শিলাস্তর চাপ মুক্ত হয়ে যায়। ধরো এই যে ভূমিরূপটা লক্ষ্য করো, এর ওপরে অনেকগুলো শিলাস্তর ছিল, এবং যখন উন্মুক্ত মরুভূমিতে, এবং সেখানে তো শুধুমাত্র আবহবিকার হচ্ছে না, সেখানে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য সব থেকে বেশি। তো বায়ুর কাজ যখন সেখানে বেশি হয়, বায়ু প্রবাহ দ্বারা সেই চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড যদি মূল শিলাস্তরের উপর থেকে অপসারিত হয়ে যায়, হয়ে গেলে কি হবে, নিচে শিলাস্তর ছিল সেটা হঠাৎ করে চাপমুক্ত হয়ে যায়। ঠিক আছে, তো চাপমুক্ত হওয়ার জন্য কি হবে, অনুভূমিকভাবে অর্থাৎ আড়াআড়ি ভাবে বিভিন্ন স্তরের আকারে বিচ্ছিন্ন হয়ে শিটিং আবহবিকার ঘটে। এই যে বিভিন্ন আকারে দেখো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এখানে বিচ্ছিন্ন হয়ে গেছে, তো এর ফলে শিটিং আবহবিকার হয়। অর্থাৎ ওপরের শিলাস্তর বা বিচূর্ণভূত শিলা হঠাৎ করে যখন অপসারিত হয়ে যায়, হওয়ার জন্য সেই অংশে কি হচ্ছে, একটা চাপ মুক্ত হচ্ছে শিলাস্তর। তোমার বন্ধু, একটা মোটা বন্ধু ধরো তোমার ঘাড়ের ওপরে কেউ বসে আছে, বা তুমি শুয়ে আছো, তোমার ঘাড়ের ওপরে বসে আছে, দীর্ঘক্ষণ ধরে বসে আছে, তারপরে যেই সে উঠে গেল, তোমার তখন তুমি কি মনে হবে, উফ, মনে হচ্ছে না কি চাপে ছিলে, চাপ মুক্ত হয়ে আমি বেঁচে গেলাম যেন। তো শিলার ক্ষেত্রেও ঠিক একই রকম হয়, এবং এই শিলাস্তর চাপ মুক্ত হওয়ার জন্য যে আবহবিকার লক্ষ্য করা যায় সেটা হচ্ছে শিটিং আবহবিকার। ঠিক আছে, তাহলে এখানে আমরা অধিক উষ্ণতার প্রসার আর প্রবল বায়ু প্রবাহ, এই দুটো বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, যে মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি হয় কেন। এবার রয়েছে স্বল্প বৃষ্টিপাত আর অধিক বাষ্পীভবন। এটাও আমরা জানি যে এই যে ধুধু মরুর বালি প্রান্তর, এই বালি প্রান্তরে বৃষ্টিপাত খুব কম হয়, হওয়ার জন্য এখানে রাসায়নিক আবহবিকার হয় না। রাসায়নিক আবহবিকার হতে গেলে ভূত্বকে বৃষ্টিপাত, বৃষ্টির জল কিন্তু অবশ্যই প্রয়োজন হয়। এবং এটাও জানো তোমরা, জলের অভাবে এই মরু অঞ্চলে উদ্ভিদের সেই অর্থে বিকাশ কিন্তু লক্ষ্য করা যায় না, তাই না? মরুভূমিতে হঠাৎ বৃষ্টি নামলে প্রচন্ড তপ্ত শিলা, অর্থাৎ যদি এই যে মরুভূমি রয়েছে এবং এখানে বছরে যে 20 সেন্টিমিটার বা 30 সেন্টিমিটার যে বৃষ্টিপাত হয় বা হতে পারে, আর কিছু কিছু বছর হয়, কিছু কিছু বছর হয়ও না, তাহলে এই যে প্রত্যেক দিন যে শিলা তোমার প্রচন্ড পরিমাণে রোদের জন্য গরম হয়ে যাচ্ছে, যদি একটু এবার জল পায় কি হবে, দেখবে যে দ্রুত সংকুচিত হয়ে ক্ষুদ্র কণা বিস্ফোরণ ঘটে। ঠিক আছে, এইভাবেও স্বল্প বৃষ্টিপাত, যেহেতু রাসায়নিক আবহবিকার হয় না, স্বল্প বৃষ্টিপাত হয়। একদম সিম্পল একটা উদাহরণ দিই, দেখো তোমরা যখন গ্যাসের ওপরে যদি কড়া বা কোনো স্টিলের বা যে কোনো কিছুই, কোনো পাত্র বাসন দিয়ে দীর্ঘক্ষণ যদি গরম হয়, হঠাৎ করে তার উপরে যে জল ঢালো, কি হয় বলো তো, ছ্যাঁক ছ্যাঁক করে ওঠে না? তো এটাও একই রকম, কারণ যেহেতু লোহা ধাতু, সেই জন্য চট করে ওর সেই সংকোচন প্রসারণ লক্ষ্য করা যায় না। ঠিক আছে, এখানে সেই সংকুচিত হয়ে ক্ষুদ্রকণা বিস্ফোরণ ঘটতে দেখা যায়। অধিক বাষ্পীভবন, তো যেহেতু উন্মুক্ত বালুর প্রান্তর, তো এখানে বৃষ্টিপাত হয় না, সূর্যের তাপমাত্রা অত্যাধিক বেশি হওয়ার জন্য জলের বাষ্পীভবনের হার বেশি হয়। বেশি হওয়ার জন্য কি হয়, লবণ কেলাস তৈরি হয়ে যায়, অর্থাৎ ওপরে একটা সাদা সাদা আস্তরণ তৈরি হয়ে যায় লবণের মতো, যেটা যান্ত্রিকভাবে বিচূর্ণীভূত হয় অধিক বাষ্পীভবনের জন্য। ঠিক আছে, তাহলে আমরা 4টি কারণ আলোচনা করলাম যে মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি হয় কেন। 1 নম্বর আলোচনা করলাম আমরা অধিক উষ্ণতা, তারপরে যেটা আমরা আলোচনা করলাম তোমার প্রবল বায়ুপ্রবাহ, স্বল্প বৃষ্টিপাত আর অধিক বাষ্পীভবন। মনে থাকবে এই 4টি পয়েন্ট। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে এইটা একটু ভালো করে পড়বে। আচ্ছা, আবহবিকার শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রোভ কার্ল গিলবার্ট। এটা শর্ট প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা শর্ট প্রশ্নের জন্য তোমরা নোট ডাউন করে নাও। কে ইউজ করে প্রথম?
গ্রোভ কার্ল গিলবার্ট, মনে থাকবে? ভেরি গুড। আচ্ছা, এবার যে পরবর্তী অংশ সেটা হচ্ছে আরো একটা অঞ্চলের কথা বলা হয়েছে। কোন অঞ্চল? নিরক্ষীয় অঞ্চল। এই নিরক্ষীয় অঞ্চলে কি ধরনের আবহবিকার বেশি ঘটে বলতো? রাসায়নিক আবহবিকার বেশি ঘটে। একদম ঠিক বলেছ। কেন রাসায়নিক আবহবিকার ঘটে বলতো? আমরা একটু জেনেছি যে সারা বছর যেহেতু অধিক পরিমাণে বৃষ্টিপাত হয়, আবার তার সাথে সাথে সারা বছর সূর্যরশ্মি এখানে লম্বভাবে পড়ে, হওয়ার জন্য এইখানটায় কিন্তু রাসায়নিক আবহবিকারের পরিমাণ বেশি লক্ষ্য করা যায়। তো কি হচ্ছে প্রথম কারণ যেটা বলা হচ্ছে যে অধিক উষ্ণতা ও বৃষ্টিপাত। এই নিরক্ষীয় অঞ্চলে কি হয়? অধিক উষ্ণতা ও বৃষ্টিপাত হয়। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে প্রতিদিন প্রচুর পরিচলন বৃষ্টিপাত হয়, ঠিক আছে? এবং অধিক উষ্ণতা ও আর্দ্রতার জন্য এখানটায় অক্সিডেশন, হাইড্রেশন, হাইড্রোলিসিস, সলিউশন, এই রাসায়নিক আবহবিকারগুলো কিন্তু এখানে লক্ষ্য করা যায়। তাহলে আমরা জানি যে এই নিরক্ষীয় অঞ্চলে প্রত্যেক দিন বিকেলে যে বৃষ্টিপাত হয় তার নাম কি বলতো? তোমরা ক্লাস 8-এ পড়ে এসেছো, 4 o'clock রেন। ভেরি গুড। কারণ প্রত্যেকদিন বিকেলে বৃষ্টিপাত হয়, আবার তার সাথে অতিরিক্ত তাপমাত্রা হওয়ার জন্য এখানে অক্সিডেশন, হাইড্রেশন, হাইড্রোলিসিস, সলিউশন, এই রাসায়নিক আবহবিকারগুলো এখানে কার্যকরী হয়, ঠিক আছে? এই রাসায়নিক আবহবিকার যখন আমরা পড়বো, আমি সেই জন্য এখানে আলাদা করে অক্সিডেশন, হাইড্রেশন এগুলো সম্পর্কে ব্যাখ্যা করছি না। আমরা আর একটা দুটো ক্লাস পরেই যখন রাসায়নিক আবহবিকার আলোচনা করব, তখন এটা আমরা বিস্তারিতভাবে কিভাবে অক্সিডেশন হয়, কিভাবে হাইড্রেশন হয়, কিভাবে হাইড্রোলিসিস হয়, এগুলো সবকিছু আমরা আলোচনা করব। গভীর বৃষ্টি অরণ্য, অর্থাৎ এখানকার বেশিরভাগ গাছপালা আমরা জানি অতিরিক্ত উচ্চতা হয়, একটা চাঁদোয়ার আকার সৃষ্টি করে, এবং নিচে কি হয়? নিচে সূর্যের আলো সঠিকভাবে প্রবেশ করতে পারে না। তাহলে এই চিরহরিৎ বৃষ্টি অরণ্যের যে লতা পাতা বা গাছের পাতাগুলো পড়ে যায়, পড়ে গেলে এইখানটায় কি হয়? একটা হিউমিক অ্যাসিড তৈরি হয়। এই হিউমিক অ্যাসিড তৈরি হওয়ার জন্য এখানটায় শিলার জৈব রাসায়নিক আবহবিকার ঘটে। শুধু রাসায়নিক আবহবিকার নয়, কারণ এখানে যে পাতা রয়েছে, গাছপালার অংশ রয়েছে, সেই জন্য জৈব রাসায়নিক আবহবিকার ঘটতে দেখা যায়। দেখো এই ছবিতে দেখো নিরক্ষীয় অঞ্চলের এই যে তোমার যে ভূমি স্তর ঠিক এরকম ভাবে ঢাকা থাকে, তাই না? তাহলে এটা বুঝতে পারলে এতক্ষণে আমরা আলোচনা করলাম যে আবহবিকারকে কেন বিচূর্ণী ভবন বলা হয়। আচ্ছা, মরু অঞ্চলে আবহবিকারের প্রাধান্য বেশি কেন, আর নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি হয় কেন, এগুলো আমরা আলোচনা করলাম, ঠিক আছে? এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্ষয়ীভবন। এই ক্ষয়ীভবন এই আবহবিকারের সঙ্গে খুবই সম্পর্কযুক্ত একটা বিষয়। দেখো, ক্ষয়ীভবন কথাটার মধ্যে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, ক্ষয় হয়ে যাওয়া, তার মানে ক্ষয়ে যাচ্ছে, সেই জন্য ক্ষয়ীভবন। আমাদের বাড়ির আশেপাশেও দেখবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, তোমাদের দ্বারা, আমাদের নিজস্ব দ্বারা হোক বা পশু পাখির দ্বারা হোক, বিভিন্ন জায়গায় কিন্তু ভূত্বকের কিন্তু ক্ষয় হতে থাকে। দেখবে তোমার বাড়ির উঠোন বা বাড়ির বাগান যদি থাকে, বর্ষাকালে বৃষ্টির জল যখন পড়ে, জল যেতে যেতে কিন্তু একটা ড্রেন তৈরি হয়ে যায়, তাহলে মাটির উপরের স্তরটা কিন্তু ক্ষয়ে যাচ্ছে, ঠিক আছে? তো কাকে বলছে ক্ষয়ীভবন? বলা হচ্ছে যে প্রক্রিয়া স্থিতিশীল প্রাকৃতিক শক্তি দ্বারা, ঠিক আছে? কোন কোন প্রাকৃতিক শক্তি দ্বারা? শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং বিয়োজিত হয়ে উৎপত্তি স্থলে পড়ে থাকে, তার মানে আবহবিকারের কথা বলা হচ্ছে। যে আবহবিকারের দ্বারা চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডগুলো যদি উৎপত্তি স্থলে পড়ে থাকে, এছাড়াও বিভিন্ন গতিশীল প্রাকৃতিক শক্তি দ্বারা এই আবহবিকার প্রাপ্ত পদার্থ
উৎপত্তি স্থল থেকে যদি অন্যত্র পরিবাহিত হয়ে যায় এবং ভূপৃষ্ঠ ক্ষয়প্রাপ্ত হয় তাকে ক্ষয়ীভবন বলা হয়। তার মানে কি বোঝা গেল? যে কোনো স্থিতিশীল প্রাকৃতিক শক্তির দ্বারা এটা দেখো সবার সঙ্গে মিলেমিশে কাজ করছে। যে কোনো জায়গা থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া অপসারিত পদার্থগুলো যদি নির্দিষ্ট স্থানে পড়ে থাকে এবং তার সাথে সাথে বিভিন্ন গতিশীল প্রাকৃতিক শক্তি দ্বারা এই আবহবিকার প্রাপ্ত পদার্থ উৎপত্তি স্থল থেকে যদি অন্য কোথাও অপসারিত হয়ে যায়, তার মানে সেটা জলের দ্বারা হতে পারে, বায়ুর দ্বারা হতে পারে, বিভিন্নভাবে হতে পারে, অংশ থেকে অপসারিত হয়ে গেল, তাহলে সেই ভূপৃষ্ঠ যখন ক্ষয়প্রাপ্ত হবে, ক্ষয়ে যাবে, তখন তাকে আমরা ক্ষয়ীভবন বলবো। বোঝা গেল? তা ক্ষয়ীভবনের যদি ক্ষয়ীভবন সমান সমান কি বলি? আবহবিকার প্লাস অপসারণ। দেখো এই জায়গাটা যদি ক্ষয়ীভবন হয় তাহলে এই ক্ষয়জাত পদার্থগুলো এখানে কি কোথাও পড়ে রয়েছে? সবগুলো কিন্তু জলের দ্বারা হোক, বায়ুর দ্বারা হোক, বা যে কোনো আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা হোক, এগুলো কিন্তু এই অংশ থেকে অপসারিত হয়ে গেছে। এখানটাতে দেখো কিভাবে ওয়েদারিং আবহবিকার অপসারণ হচ্ছে। এখানে আবহবিকার হলো এই যে ওপরে শিলাস্তর, আবহবিকার আমরা কি জানি? ক্ষয়জাত পদার্থগুলো নির্দিষ্ট উৎপত্তি স্থলেই পড়ে থাকে। এই যে পড়েছিল এইখানটায়, তারপর দেখো ইরোশন আর ট্রান্সপোর্ট, অর্থাৎ ক্ষয় আর তার সঙ্গে পরিবহন, তো অপসারণ হচ্ছে। এবার এই ক্ষয়জাত পদার্থগুলো, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিসরণ, ছোট ছোট কণাগুলো দেখো গড়িয়ে যাচ্ছে ঢালের সাথে, চলে গিয়ে দেখো ক্ষয় হয়ে গেল, এই অংশের ক্ষয় হয়ে গেল এবং অপসারণ হয়ে গেল। তাহলে অন্য কোথাও এইখানে পড়েছিল, নির্দিষ্ট স্থানে এখান থেকে অন্য কোথাও অপসারিত হয়ে গেল, এটাকেই আমরা বলবো ক্ষয়ীভবন। বোঝা গেল সবার? খুব ভালো। এর কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখো। প্রাকৃতিক শক্তি, এক নম্বর হচ্ছে প্রাকৃতিক শক্তি। কোন কোন প্রাকৃতিক শক্তি কাজ করে? দেখো এই ছবিটা দেখলে বুঝতে পারবে কত ধরনের শক্তি এখানে কাজ করছে। ওয়েদারিং কাজ করছে, তার মানে ওয়েদারিং বিভিন্নভাবে, তার সঙ্গে বায়ু, বৃষ্টিপাত, হিমবাহ, নদী, এগুলো কি করছে এই অংশের, অর্থাৎ এই পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অংশের এখানটা কি করছে, যে প্রাকৃতিক শক্তি অর্থাৎ নদী, বায়ু, হিমবাহ দ্বারা, এছাড়াও সমুদ্র তরঙ্গের দ্বারা সেই অংশের ক্ষয়ীভবন ঘটছে। দেখো কোথা থেকে ক্ষয়ীভবন হচ্ছে, এই অংশে আবহবিকার ঘটছে, পুরো এই অংশে ক্ষয়ীভবন হয়ে, এই যে নদীর ক্ষয় হচ্ছে, হিমবাহের ক্ষয় হয়েছে, বায়ুর দ্বারাও ক্ষয় হতে পারে, এসে এই ক্ষয় হয়ে যাচ্ছে, এসে আবার কোথায় জমা হচ্ছে? একদম ঠিক বলেছো, নদীর মোহনাতে। দেখো এই যে সমুদ্র মোহনা বা নদীর মোহনা যেখানে আমরা বলি, দেখো ডিপোজিশন হচ্ছে, এখানে এই ক্ষয়জাত পদার্থগুলো এখানে কি হচ্ছে? সঞ্চয় হচ্ছে। তাহলে বুঝতে পারছো একটা জিনিস আর একটা জিনিসের সাথে কিভাবে সম্পর্কিত হয়ে রয়েছে, তাই না? তাহলে এই ধরনের প্রাকৃতিক শক্তি, কি কি প্রাকৃতিক শক্তি কাজ করছে? নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এগুলো হচ্ছে গতিশীল প্রাকৃতিক শক্তি, তাই না? তাই গতিশীল প্রাকৃতিক শক্তি দ্বারা কিন্তু ক্ষয়ীভবন ঘটছে। 2 নম্বর বৈশিষ্ট্য কি? স্থানচ্যুতি। আমরা যখন আবহবিকার পড়েছিলাম, সেটা কি প্রক্রিয়া ছিল বলো? স্থৈতিক প্রক্রিয়া, অর্থাৎ অপসারিত পদার্থের কোনো স্থানচ্যুতি হয়নি, কিন্তু এক্ষেত্রে উৎপন্ন শিলাচূর্ণ অন্যত্র পরিবাহিত হয়, তাই এটি একটি গতিশীল প্রক্রিয়া। ঠিক আছে, দেখো এটা গতিশীল প্রক্রিয়া, কারণ তার তো স্থান পরিবর্তন হচ্ছে। সেই চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো এই দেখো উপরের স্তর থেকে নিচের স্তরে নিয়ে আসছে, স্থান পরিবর্তন হচ্ছে, তাই তো? তাহলে দুটো বৈশিষ্ট্য জানলাম, প্রাকৃতিক শক্তি আর স্থানচ্যুতি। আর কি রয়েছে? সময়কাল। ক্ষয়ীভবন দ্রুতগতি সম্পন্ন প্রক্রিয়া। আবহবিকারে আমরা কি ধরনের পড়েছিলাম? ধীর গতি সম্পন্ন একটা প্রক্রিয়া পড়েছিলাম। দেখো এই যে এর উপরের স্তর থেকে তোমার
যে গতিশীল যে প্রক্রিয়াগুলো ছিল, নদী, বায়ু, হিমবাহ, এখানে সমুদ্র তরঙ্গ সেভাবে কাজ করবে না বা হিমবাহ কাজ করবে না। এখানে যদি কোনো অঞ্চলে নদী যায়, নদীর জল যদি প্রবাহিত হয় তাহলে ক্ষয় হবে, বৃষ্টিপাত হলে ক্ষয় হবে। আচ্ছা, ভূত্বক, এতে নিচের মূল শিলাস্তর বেরিয়ে পড়ে। তাহলে এই যে উন্মুক্ত হয়ে যাচ্ছে, বারবার ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, নিচের যে শিলা সেটা কিন্তু উন্মুক্ত হয়ে যাচ্ছে। আর আবহবিকারে আমরা কি পড়েছিলাম, নিচের মূল শিলাস্তর কিন্তু বাইরে বেরিয়ে পড়ে না। শিলা, এতে শিলার বৈশিষ্ট্যের কোনো রকম পরিবর্তন হয় না। কিন্তু আবহবিকারের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে শিলার ভৌত এবং রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়, লক্ষ্য করা গেছে, তাই তো? আচ্ছা, দেখো এখানে সমুদ্র তরঙ্গ কিভাবে কাজ করছে, সমুদ্রের ঢেউ, এই যে সমুদ্রের ঢেউ আসছে, এই যে মহীভাবক যে অংশ রয়েছে, ভূত্বকের শেষ যে অংশ সমুদ্রের সঙ্গে মিশে যাচ্ছে, ঢালু অংশ, সেখানে বারবার আঘাত করার ফলে কিন্তু দেখো ক্ষয় হচ্ছে, এই যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে সমুদ্র তলদেশে গিয়ে সেগুলো আবার জমা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল 3 নম্বর বৈশিষ্ট্য সময়কাল, ভূত্বক, আর 5 নম্বর হচ্ছে শিলা। এই ক্ষয়ীভবনের কিছু নির্দিষ্ট মাধ্যম রয়েছে, যে কি কি মাধ্যম বা কিসের দ্বারা এগুলো কাজ করে। এই ছবিটা দেখো আমি পূর্বে দেখিয়েছি। তো দেখো বায়ু, বৃষ্টিপাত, হিমবাহ, এগুলোই দ্বারা কিন্তু কাজ করে। কি প্রবাহমান ক্ষয়ীভবন প্রক্রিয়ার শক্তিগুলো হলো মূলত প্রবাহমান জলধারা, তার মানে বা নদ নদী আমরা বলতে পারি। অর্থাৎ কোনো কোনো নদী বৃষ্টির জলের দ্বারা পুষ্ট হয়, আবার বরফ গলা জলের দ্বারা পুষ্ট হয়। নদ নদী, বায়ু প্রবাহ, ভৌম জল, হিমবাহ, সমুদ্র স্রোত, তরঙ্গ, সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গ, সুনামি, জোয়ার ভাটা। জোয়ার ভাটার জন্য কিন্তু যে জোয়ার ভাটা প্রত্যেকদিন হয়, তার ফলে যে ঢেউটা হয় তার ফলেও কিন্তু সমুদ্র উপকূল বা নদী উপকূল অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। এই ইত্যাদি ভূপৃষ্ঠের গতিশীল প্রাকৃতিক শক্তি, এগুলো সহ কিন্তু, এবং মানুষ সহ জীবজগৎ, আমরাও নিজস্ব প্রয়োজনে যখন ভূমি কর্ষণ করি বা কোনো একটা জায়গা বাড়িঘর করা হবে, সেখান থেকেও কিন্তু কোনো ক্ষয়জাত পদার্থগুলো সরিয়ে নিয়ে গিয়ে অন্যত্র আমরা ফেলে দিচ্ছি। তো এরকম ভাবেও কিন্তু ক্ষয়ীভবন হচ্ছে। ক্ষয়ীভবনের মাধ্যমগুলো তোমরা সবাই বুঝতে পারলে। আরও একবার আমি একটু বলি, জলধারা অর্থাৎ নদী, বায়ু, ভৌমজল, হিমবাহ, সমুদ্র স্রোত বা সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা এবং গতিশীল বিভিন্ন ভূপ্রাকৃতিক শক্তি, এই সবগুলোই কিন্তু ক্ষয়ীভবন করতে সাহায্য করে। তাহলে আমরা এতক্ষণে যা আলোচনা করলাম তোমরা সবাই বুঝতে পেরেছো? খুব ভালো। তাহলে এগুলো পরের দিনে কি করতে হবে? হ্যাঁ, যে প্রশ্নগুলো আমি দেব সেগুলো খুব ভালোভাবে জেনে আসতে হবে, বুঝে আসতে হবে। এখনো কি কারোর কোনো সমস্যা রয়েছে? আর কারোর কোনো সমস্যা নেই, খুব ভালো। দেখা যাবে পরবর্তী ক্লাসে কার কি সমস্যা আছে কি নেই। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ইতিমধ্যেই বলেছি আলোচনা করতে করতে। এছাড়াও এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সবাই একটু খাতায় নোট ডাউন করে নাও। এই প্রশ্নগুলো সামনে রেখে তোমরা ভালো করে এই অংশটা একটু পড়ে আসবে। ঠিক আছে? সবাই নোট ডাউন করে নিয়েছো? হ্যাঁ, বেশি প্রশ্ন নেই, অল্প কিছু প্রশ্ন দিয়েছি, খুব সহজ সহজ প্রশ্ন আছে। টেক্সট বইটা পড়লেই সব প্রশ্ন সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে। যদি টেক্সট বই না পড়ো, প্রশ্নগুলো যদি পড়তে থাকো, তাহলে কিন্তু কোনো ধারণা হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার পরবর্তী অংশ সম্পর্কে আমরা আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।